হ্যালো ভিউয়ার্স, আমার পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি শুভা গল্পের পার্ট 2 এর আলোচনা নিয়ে। তো শুরু করা যাক। একটি বিড়াল শাবক সে শুভার কোলটিকে কিভাবে নিজের ঘুমের একটি স্বাচ্ছন্দ্যের জায়গা হিসাবে খুঁজে নিয়েছিল সেখান অবধি আমাদের আগের আলোচনা হয়েছিল। আজকে তারপর থেকে আলোচনা হবে, অর্থাৎ 3 নম্বর পরিচ্ছদ থেকে আলোচনা হবে। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। এখানে উন্নত শ্রেণীর জীব বলতে মনুষ্য প্রজাতির কথা বলা হয়েছে। তাদের মধ্যে শুভার একজন সঙ্গী ছিল, কিন্তু সে ছিল ভাষাযুক্ত, আর শুভা ছিল ভাষাহীন, অর্থাৎ শুভা কথা বলতে পারে না, আর তার যে সঙ্গী ছিল উন্নত শ্রেণীর মধ্যে। এবার বলেছে যে গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। এখান থেকে আমরা শুভার বন্ধুর নাম পেলাম প্রতাপ। সে কাদের ছেলে? গোসাইদের ছোট ছেলে। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। অর্থাৎ ওই যে প্রতাপ, যে গোসাইদের ছোট ছেলে, সে কোনো কাজের সাথে যুক্ত নয়। সুতরাং সে যে কোনো কাজকর্ম করে তাদের সংসারের উন্নতিতে কাজে লাগবে, এটা তার বাবা মা আশা ছেড়ে দিয়েছিল। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের ওপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়। এখান থেকে এই লাইনটি তুলে প্রশ্ন আসতে পারে যে অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের ওপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়। এই কথা বলা হয়েছে কেন? কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। অর্থাৎ সরকারি সম্পত্তি যেগুলো সর্বসাধারণ, যে কোনো মানুষ যে কোনোভাবে তারা সেটার সুবিধা গ্রহণ করতে পারে, সেরকমই এই বেকার মানুষজনেদের জীবন হয় আর কি। মানে তাদের ওপর আত্মীয় স্বজনরা বিরক্ত হয়ে উঠলেও নিঃসম্পর্ক ব্যক্তিদের কাছে তারা প্রিয়পাত্র হয়। কেন না, তাদের যে কোনো কাজের সময় এই যে এই বেকার মানুষগুলোকে তারা সব সময় পেয়ে যাবে। শহরে যেমন একাধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজকর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ এই যে বেকার মানুষজনেদের সম্পর্কে সর্বসাধারণের একটা ধারণা যে এরা সবসময় ফ্রি থাকে, এরা সবসময় অ্যাভেলেবেল সব কিছুর জন্য, তাই যে কোনো কাজে যে কোনো সময় এদেরকে ডাকলেই পাওয়া যাবে। এই জন্যই তারা নিঃসম্পর্ক ব্যক্তিদের কাছে প্রিয় পাত্র হয়, যেহেতু তাদের যে কোনো কাজে যে কোনো সময় পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। প্রতাপের একটা প্রধান শখ ছিল, সেটা কি? মাছ ধরা। সে অপরাহ্নে মানে বিকালবেলার সময় বেশিরভাগটাই তাকে ওই নদীর পাড়েতে এই মাছ ধরার কাজে দেখতে পাওয়া যেত, এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। কেননা শুভা, যেহেতু আমরা আগেই পেয়েছি যে শুভা তার কাজকর্মের অবসরে এসে কখনো কখনো নদীর পাড়ে এসে বসতো, তাই যখন এই প্রতাপও মাছ ধরতে আসতো তখন তার সাথে শুভার দেখা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। যারা এই মাছ ধরা এই সম্পর্কে যাদের ধারণা আছে, তারা নিশ্চয় জানবে যে মাছ ধরার জন্য একটা নিস্তব্ধ নিশ্চুপ পরিবেশের দরকার হয়। আর শুভা যেহেতু কথা বলতে পারে না, সে বোবা, তাই এতে প্রতাপের সুবিধাই হয়েছে। মাছ ধরার সময় শুভা এসে বসে থাকলেও তার কোনো বিরক্ত হয় না, বা তার কাজে কোনো ব্যাঘাত ঘটে না। এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। এই জন্যই সকলেই শুভাকে শুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে সু বলিয়া ডাকিত। এখান থেকে একটা প্রশ্ন পড়ে যে শুভাকে সু বলে কে ডাকতো? শুভাকে সু বলে ডাকতো তার উন্নত শ্রেণীর জীবেদের মধ্যে একমাত্র বন্ধু গোসাইদের ছোট ছেলে প্রতাপ।
গুছিয়ে পূর্ণ বাক্যে উত্তর দিতে গেলে এইভাবে লিখতে হবে, নতুবা যদি এক কথায় উত্তর দাও তাহলে গোসাইদের ছোট ছেলে প্রতাপ, এটা লিখলেও হবে। শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল, শুভা তাহা সাজিয়ে আনিত। অর্থাৎ এই মাছ ধরার সময় প্রতাপ একটা করে পান খেত, যেটা শুভা সেজে এনে দিত নিজের হাতে। এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটি বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। অর্থাৎ শুভা একভাবে এই প্রতাপের পাশে বসে থাকতে থাকতে তার মনে হতো সে যদি প্রতাপের কোনো কাজে আসতে পারে বা তার কোনো উপকারে আসতে পারে আর তাকে বুঝিয়ে দিতে পারে যে এই পৃথিবীতে তারও প্রয়োজন রয়েছে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। যখন সে দেখলো যে তার কিছু করার নেই, তখন সে বিধাতার কাছ থেকে কোনো এক অলৌকিক ক্ষমতার প্রার্থনা করত। কিরকম সেটা? মন্ত্র বলে সহসা এমন এক আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। অর্থাৎ অলৌকিক ভাবে যদি শুভা কোনো ক্ষমতা অর্জন করে আর সে কিছু আশ্চর্য ঘটনা ঘটাতে পারে, তাহলে প্রতাপের মনেও একটা ধারণা জন্মায় যে শুভার মধ্যেও এত ক্ষমতা রয়েছে। মনে করো শুভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপোর অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরে সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। অর্থাৎ সমস্তটাই শুভার একটা অলৌকিক চিন্তা ভাবনা, যে এরকমটা যদি হতো, শুভা যদি একটা জলকুমারী হতো, সে যদি জলের তলা থেকে সাপের মাথার একটা মণি এনে ঘাটে রেখে যেত, তখন প্রতাপ মনে করতো এই মাছ ধরাটা একটা তুচ্ছ কাজ। সে মণিটা নিয়ে জলের মধ্যে ডুব দিয়ে গিয়ে দেখতো যে পাতালে গিয়ে দেখতো যে রূপোর অট্টালিকার মধ্যে একটা সোনার পালঙ্কের মধ্যে শুভা বসে আছে, যে কিনা বাণীকণ্ঠের ঘরের সেই ছোট্ট বোবা মেয়ে শুভা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? এটা সমস্তটাই শুভার একটা চিন্তা, অলৌকিক চিন্তা। তো আজকের আলোচনা এখানেই শেষ হলো। আমার উপস্থাপনা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।